আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমানে কাতারে অবস্থানরত ডক্টর খলিলুর রহমান হঠাৎ কেন বললেন তিনি ভীষণ ক্লান্ত এবং তাকে বেশ বিষণ্ণই মনে হলো কেন? আজকে এই বিষয়টি নিয়েই কথা বলবো। এছাড়া আরো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমনির হাজবেন্ড ব্যারিস্টার তৌফিক নেওয়াজ গতকাল মৃত্যুবরণ করেছেন। গত 7 বছর ধরে তিনি অসুস্থ এবং মোটামুটি তাকে খুব স্পেশাল কেয়ারে বাসায় রাখা হতো এবং ডক্টর দীপুমনি খুবই যত্নের সাথে তাকে রেখেছিলেন। এবং দীপুমনি যখন এই যে প্রায় 2 বছর ধরে কারাবন্দী, সেই কোর্টেও ব্যারিস্টার তৌফিক নেওয়াজ যেতেন, হুইল চেয়ারে করে যেতেন এবং সেই দৃশ্যটি ভীষণ মানবিক ছিল। বিনা অপরাধে একজন নারীকে এতদিন বন্দী করে রাখা হয়েছে, এটা মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন। যাই হোক, আগামীকাল সকাল 6টা থেকে 12 ঘন্টার জন্য ডাক্তার দীপুমনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে। উনি বর্তমানে মুন্সিগঞ্জ জেলে রয়েছেন এবং আগামীকাল দুপুরে বাদ জোহর বনানী কবরস্থানে বাবার কবরে ব্যারিস্টার তৌফিক নেওয়াজকে সমাধিস্থ করা হবে। আমরা রূপান্তরের সত্যের পক্ষ থেকে ব্যারিস্টার তৌফিক নেওয়াজের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার মূল বিষয়টিতে আসি। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এই মুহূর্তে কাতারে অবস্থান করছেন এবং দুই একটা অনলাইন মিডিয়া দেখলাম তিনি কাতারের শ্রমমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। শ্রমমন্ত্রীর সাথে বৈঠক যদি হয় যে কাতারে নতুন করে শ্রমিক নেওয়া বা কাতারে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অবস্থান, তাহলে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য কি পররাষ্ট্রমন্ত্রী সঠিক লোক, নাকি অন্য মন্ত্রণালয় থেকে বরং এই বিষয়গুলো সুপারভাইজ করলে ভালো হতো? আসলেই কি তিনি শ্রমিকের স্বার্থ কিংবা কাতারের শ্রমিক রপ্তানি নিয়ে কথা বলতে গিয়েছেন? এর আগে তিনি কিন্তু মাঝে মধ্যেই কাতারে যেতেন এবং আমরা কাতারে দেখেছি, যেমন তালেবান বলেন, হামাস বলেন, সবার সাথে যখন আলোচনার প্রয়োজন হয় সেটা কিন্তু কাতারে হয়। তো ডক্টর খলিল এবার গিয়েছেন কাতারে বিশেষ অ্যাসাইনমেন্ট নিয়ে এবং সেখানে তিনি ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের প্রতিনিধি, আমেরিকার প্রতিনিধি এবং কাতারের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন। আগামীকাল বৃহস্পতিবার রাতে ডক্টর খলিল ফিরবেন এবং ডক্টর খলিল ফিরলে বোঝা যাবে যে তারেক রহমান এই যাত্রায় ভারত সফরে যাবেন কি না। মূলত এই ভারত সফর নিয়েই কাতারে আলোচনা হচ্ছে এবং এই আলোচনা এবং এত 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 ইস্যু এসেছে যে ডক্টর খলিল ব্যক্তিগত আলাপচারিতায় তার ঘনিষ্ঠ একজনকে বলেছেন যে আমি আসলে খুব ক্লান্ত, আমি পররাষ্ট্রমন্ত্রী হতে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম মন্ত্রণালয়টাকে একটু গুছিয়ে নেব, কিন্তু এত কাজ, এত প্রেসার, চারিদিক থেকে নানা জনের নানা মত, এগুলো নিয়ে আমি আর পারছি না, আমি আসলেই খুব ক্লান্ত। এবং তিনি বলেন যে তাকে নিয়ে নাকি একটি অপপ্রচার হচ্ছে, কারণ আপনারা জানেন যে 38,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে যারা বিদেশে অবস্থান করছেন। অনেকেই বলেন যে এই 38,000 পাসপোর্ট দেওয়ার ব্যাপারটা নাকি ডক্টর খলিলই হ্যান্ডেল করেছেন এবং নিন্দুকেরা বলেন যে এইসব পাসপোর্ট দেওয়ার পেছনে অনেক টাকা পয়সার লেনদেন ছিল। ডক্টর খলিল হতাশা প্রকাশ করে বলেন যে এটি তার নামে অপপ্রচার। ডক্টর খলিল এই ব্যবস্থা করুক বা যেই করুক, 38,000 রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার এই বিষয়টা
বাংলাদেশের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকর। রোহিঙ্গারা কোন হিসেবে বাংলাদেশে পাসপোর্ট পাবে, এবং এই 38,000 রোহিঙ্গা না গিয়ে এখানে তো 38,000 বাংলাদেশি যেতে পারত। রোহিঙ্গারা তো অন্য একটা দেশের নাগরিক, তারা মিয়ানমারের পাসপোর্ট নিবে প্রয়োজনে। সুতরাং এটি আমাদের ডক্টর ইউনূস সরকার এবং বর্তমানে তারেক সরকারের একটা বড় রকমের ব্যর্থতা। এখন দেখা যাক কালকে ডক্টর খলিল ফিরলে আমরা কি মেসেজ পাই, কারণ তারেক রহমান যাবেন না এটা অনেকেই নিশ্চিত করলেও অফিসিয়ালি কিন্তু এখনো না করা হয়নি। বিশেষ করে গতকাল ওয়েস্টিন হোটেলে ভারতীয় ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের একটা সম্বর্ধনা ছিল, সেখানে কথা বলেছেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি গতকাল ভোরে দিল্লি গেছেন, নরেন্দ্র মোদীর সাথে মিটিং করেছেন এবং আবার বিকেলের মধ্যে ফিরে এসে এই মিটিং অ্যাটেন্ড করেছেন, এবং তিনি বলেছেন যে ভারত অপেক্ষা করছে তারেক রহমানের সফরের জন্য। এই সফর একটি স্বর্ণালী অধ্যায় হবে এবং তাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে, নানান রকমের কথা বলা হয়েছে। তারপরেও তারেক রহমান যাবেন কিনা সেটি নিয়ে আজকেও আমাদের দ্বিধায় থাকতে হচ্ছে। ওয়েস্টিন হোটেলে একটি পত্রিকার সম্পাদক গিয়েছিলেন দীনেশ ত্রিবেদীর সাথে কথা বলতে, তার একটা মিনি সাক্ষাৎকার নিতে, কিন্তু দীনেশ ত্রিবেদী তাকে সাক্ষাৎকার দেননি এবং বলেছেন যদি আমি আপনার সাথে কথা বলি তাহলে অন্য অনেকেই রাগ করবে। মূলত তিনি কূটনৈতিকভাবে বলা যায় ওই সম্পাদককে এড়িয়ে গেলেন। আজকে দিল্লির স্থানীয় সময় 6টা বা 6:30টায় নরেন্দ্র মোদী, তাদের প্রতিরক্ষা মন্ত্রী এবং আরো কয়েকজনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে, এবং সেই বৈঠকে বাংলাদেশের সম্ভাব্য সফর, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বলে ধারণা করা যাচ্ছে, এবং ভারতে লোকসভার অধিবেশন খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে, এবং অধিবেশন শুরুর আগে সর্বদলীয় একটি বৈঠক হয়েছিল, এবং সেই বৈঠকে ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন শেখ হাসিনা আমার মায়ের মতো, তার ভারতে থাকবার জন্য কোনো স্ট্যাটাসের প্রয়োজন নেই, এবং শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেও রাহুল গান্ধী এই কথাটি জানিয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। যারা মনে করেন যে শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে তারেক রহমান ভারত যাবেন না, তারা নিশ্চিত থাকতে পারেন শেখ হাসিনা নিজে যদি বাংলাদেশে না আসে, বর্তমান অবস্থায় ভারত তাকে আইনের আওতাতেই প্রত্যর্পণ করবে না, এবং শেখ হাসিনার ব্যাপারে সরকারি বিরোধী দল সবাই একমত, এবং শেখ হাসিনাকে সবাই অতিথি হিসেবেই ভারতে রেখেছে। সুতরাং এই শর্তে যদি স্টিক থাকে তাহলে আমরা নিশ্চিত হতে পারি যে তারেক রহমানের বোধহয় আর ভারত যাওয়া হবে না, এবং ভারত না গেলে তার কি কি কনসিকুয়েন্স হতে পারে সেটা নিশ্চয়ই বাংলাদেশের নীতি নির্ধারকদের মাথায় থাকবে। সেটা নিয়ে আমি আগাম কোনো মন্তব্য করতে চাই না। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। 2026 সনের আগস্ট মাসের 16 তারিখ সন্ধেবেলায় এই প্রতিবেদনটি বা কন্টেন্টটি তৈরি করছে। শিরোনাম হলো প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ভারতে কেন যাবেন কিংবা কেন যাবেন না। যখন আমি শিরোনামটি ঠিক করি তখন মোটামুটি শতভাগ নিশ্চিত ছিল যে তিনি ভারতে যাচ্ছেন, এবং আগস্ট মাসের 22 তারিখ থেকে 26 তারিখের মধ্যে যে কোনো একটা সময় 2 দিনের জন্য তিনি দিল্লি সফর করবেন, দ্বিপাক্ষিক সফর। এটা ব্রিক্সের কোনো সম্মেলন নয়। সেই দ্বিপাক্ষিক সফরে যাওয়ার জন্য
ভারতের যে বিখ্যাত একটি হোটেল, হোটেল তাজ, তাজ প্যালেস, সেই তাজ প্যালেসে প্রেসিডেন্সিয়াল স্যুট বাংলাদেশের যে দূতাবাস, সেই দূতাবাসের পক্ষ থেকে বুকিং করা হয়েছে, এই মর্মে ইন্টারনেটে নানা রকম খবর ছড়িয়ে পড়েছিল। সবাই যখন মোটামুটি নিশ্চিত যে না ঠিক আছে এবার ভারত যাবেন, তখন আমতে আমতে করে সরকারের যে বিরোধী দল, সরকারের বিরোধী দল, দেশের বিরোধী দল, সেটা এখন তারা প্রমাণ করতে পারেননি, যেটিকে অনেকে আমি এবং মামুদের দল হিসেবে বর্ণনা করেন। তারা নানাভাবে কেয়াও কু পেয়াও পু বলার চেষ্টা করছিলেন যে এটা করতে হবে, ওটা করতে হবে, আদারওয়াইজ তারেক রহমান সাহেবকে যেতে দেওয়া হবে না। কিন্তু আপনারা জানেন যে সিদ্ধান্ত গ্রহণে তারেক রহমান সাহেবের এখন যে কর্তৃত্ব, এটি শেখ হাসিনার চেয়ে অনেক অনেক বেশি। শেখ হাসিনার দলে বহু মানুষ ছিলেন, তার আশেপাশে, তার পরিবারে, যারা তার সঙ্গে রাগারাগি করতেন, ঝগড়াঝাটি করতেন, এমনকি তার যারা কর্মী ছিলেন, সেই কর্মীরাও তার সামনে গিয়ে অনেক বিষয়ে বিতর্ক করতেন। আমি যে সকল কথা, আমি তো তখন বয়সে একেবারে নবীন একজন সংসদ সদস্য, যে সকল কথা আমি সরাসরি শেখ হাসিনাকে বলেছি এবং তার সংসদ সদস্য হওয়ার সত্ত্বেও আমি যে সকল কর্মকাণ্ড করেছি, তার 100 ভাগের 1 ভাগ কর্ম যদি এই সময়টাতে কোনো বিএনপির এমপি বা মন্ত্রী করেন, তার 32টা দাঁত উইদিন 32 সেকেন্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। কেন আমি বলি, ধরুন আমি সংসদ সদস্য, আমি লিখলাম এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়। সরকার যখন বিচার করছে যুদ্ধাপরাধীদের, তখন বললাম যে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয়, এখানে কোর্টে যাকে বিচার করা হচ্ছে কসাই কাদের রূপে, সে আসলে আব্দুল কাদের মোল্লা, ফরিদপুর বাড়ি, আর যে কাদের মোল্লার বিচার হওয়া উচিত সে মারা গেছে, তিনি কসাই কাদের, মিরপুরের বিহারি কাদের, কসাই কাদের। আচ্ছা, এখন আপনি এই যে বর্তমান আইসিটিতে মামলা চলে, এইরকম একটা হট মামলা সম্পর্কে কোন এমপি কথা একটু বলুক তো দেখি, কত বড় সাহস। আমি অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই সাহারা খাতুন, মহিউদ্দিন খান আলমগীর, তাদেরকে নিয়ে টেলিভিশনে নির্মম নিষ্ঠুর সমালোচনা করেছি। স্বয়ং প্রধানমন্ত্রীকে বলেছি, রেকর্ড, পার্লামেন্টারি কমিটির বৈঠকে রেকর্ড, এবং সেগুলো আবার যুগান্তর পত্রিকা থেকে শুরু করে সমস্ত পত্রিকায় 6 কলাম ব্যানার হেডলাইন। এমপি রনির অভিযোগ প্রধানমন্ত্রীর কোনো চেইন অফ কমান্ড নেই। আপনি এরকম একটা কথা এখন কোন একজন এমপি বলুক, তারপর সেটা আসুক যে তারেক রহমান সাহেবের কোনো চেইন অফ কমান্ড নেই, দেখেন দাঁত কয়টা থাকে। ওখানে বসে সরকারি দলের এমপি তখন তারেক রহমান সাহেবের প্রশংসা করেছি, বেগম জিয়াকে নিয়ে লিখেছি স্বপ্নলোকের কল্পযুগে বেগম জিয়ার রাজনীতি, 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, বহুবার ইউনূস সাহেবকে নিয়ে লিখেছি। তো এই গণতন্ত্রটা আওয়ামী লীগের জমানাতে ছিল। আওয়ামী লীগের জমানাতে ছিল, ফলে কি হতো, আমরা শেখ হাসিনাকে যতটা স্বৈরাচারী মনে করি, ইভেন একদম শেষ দিন পর্যন্ত তার যারা ছাত্রলীগের নেতা ছিলেন তাদের সঙ্গে তার তর্ক হতো, বিতর্ক হতো। তিনি অনেকে বলতেন বের হও আমার সামনে থেকে, আবার একটু পরে টেলিফোন করে বলতেন যে আসো আসো। এই ঘটনাগুলো একটা আন্তরিকতা ছিল রাজনীতিতে। কিন্তু এখন তারেক রহমান সাহেবের যে অবস্থা, তার যে ক্ষমতা, তার যে কর্তৃত্ব, সেখানে তার সামনে সালাউদ্দিন সাহেব বলেন, মির্জা ফখরুল সাহেব বলেন, কিংবা তার নুরুল হক নুরু বলেন, রাশেদ বলেন, মানে তাকে গিয়ে অপোজ করবে একটা কথা, তার সমালোচনা করবে, বা তিনি যেটা পছন্দ করেন না সেই কথা বলে, বা তার সামনে গিয়ে বঙ্গবন্ধু উচ্চারণ করবে, বা শেখ হাসিনা একটা ভালো জিনিস আছে এটা উচ্চারণ করবে, বা তারেক রহমান সাহেব যে জিনিসগুলো পছন্দ করেন না সেরকম একটা শব্দ উচ্চারণ করবে,
এইরকম মহাবীর ওনার কাছে নেই। পুরো মানে ওনার মানে ক্যাবিনেটের মধ্যে, ওনার পার্লামেন্টে এই জিনিসগুলো নেই। এর কারণটা হলো যে তার একক কর্তৃত্ব, একক ক্ষমতা, সেই ক্ষমতা তার বিরোধী দলের উপরে। শেখ হাসিনার বিরোধী দল যারা ছিলেন তারাও গৃহপালিত ছিল। তিনি এরশাদ সাহেবকে, রওশন এরশাদকে, তারপরে শেষে জিএম কাদেরকে, এদেরকে নিয়ে ঘুডু ঘুডু করতে পারতেন, একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিতে পারতেন। রাশেদ খান মেনন এবং তার দলের মধ্যে ফজলে হোসেন বাদশাহ, তাদের মধ্যে ঘুডু ঘুডু লাগিয়ে দিতে পারতেন। এরপরে হাসানুর রকিন, মোহাম্মদুদ্দিন খান বাদল, তাদের মধ্যে ঘুডু ঘুডু লাগিয়ে দিতে পারতেন। এখন তারেক রহমান সাহেব সেটা বলতে হয় না, তিনি যেটা চাইবেন সেটাই সংসদের বিরোধী দল এবং রাজপথের বিরোধী দল হুবহু সেম জিনিসটা করবে। এবং এই যে বাইরে যে সমালোচনাগুলো শুনছি, গালাগালিগুলো শুনছি, এগুলো যে মেকি, এগুলো যে সাজানো, এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্য দরকার নেই। তো সেই দিক থেকে জনাব তারেক রহমান সাহেবের ভারত সফরে যাওয়া, এটা 100% তার ডিজায়ার, তার একক ডিজায়ার। তিনি কারো পরামর্শ নিতে পারেন যদি তার ইচ্ছা হয়, কিন্তু তার যদি ইচ্ছা না হয়, ডিজায়ার না হয়, এবং তিনি যদি ওপেন আপ করে না দেন, সেখানে তাকে পরামর্শ দেওয়ার মতো ক্ষমতা তার সরকারের বাইরের কারোরই নেই। নো ওয়ান, ভিতরেও নেই, বাইরেরও নেই। তো সেই দিক থেকে তিনি ভারত যাচ্ছেন, ভারত যাবেন, এটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। যাবেন না, তাও তার ব্যক্তিগত বিষয়। গেলে কি হবে সফলতা, এটার সফর তাকেই করতে হবে বা আমাদেরকেই করতে হবে। না গেলে কি হবে, অ্যাজ ইট ইজ, মানে কমপ্লেক্স ব্যাপার। এইরকম একটি অবস্থা যখন সরকারের ভিতরে বাইরে সরকার প্রধানকে নিয়ে এরকম যখন একটা অবস্থা চলছে, ঠিক সেই সময়টিতে আমরা জানলাম যে তিনি ভারত সফরে যাচ্ছেন। প্রথমত সবাই দুনিয়া উল্টে গেলে যাবে না ইত্যাদি ইত্যাদি ঘটনা, তিনি যাচ্ছেন অল অন এ সাডেন। আমরা তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, তিনি যাচ্ছেন। একেবারে দিল্লিতে হোটেল বুক করা হয়ে গেছে, 2 দিনের সফরে যাচ্ছেন, তাও আবার এই আগস্ট মাসের 22 থেকে 26 তারিখের মধ্যে। এটা কেন, কি কারণে? নানা রকম ইউটিউবে যারা কন্টেন্ট তৈরি করেন, আওয়ামী লীগের পক্ষের লোক, বিপক্ষের লোক, তারা এটা নিয়ে একেবারে নাকে নস্যি বেঁধে বিচার করে, বিশ্লেষণ করে নানা রকম কথা বলার চেষ্টা করছেন। গেলে কি হবে, না গেলে হবে, কেন যাবেন, যারা আওয়ামী লীগের লোকজন আসতেই হবে ভারতে, ভারত ছাড়া কি তারেক রহমান সাহেবের ক্ষমতা টিকে থাকা সম্ভব, ইত্যাদি 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 ইত্যাদি। এই যখন চলছে, তখন আজকের দিনের খবর হলো এই বিকেল পর্যন্ত। আবার এটা যে কালকে থাকবে, আই এম নট শিওর। আগামীকাল এটা পরিবর্তন হতে পারে। এই কারণে এটা হলো প্রধানমন্ত্রীর ডিজায়ার। তিনি যখন ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। তো কাজেই আজকের দিনে খবর হলো যে উনি যাচ্ছেন না। উনি 2টো শর্ত দিয়েছেন বলে পত্রপত্রিকায় এসছে। শর্ত নম্বর 1, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। শর্ত নম্বর 2, উসমান হাদির হত্যাকারীকে ফেরত দিতে হবে। এটা যেভাবে আলোচনা হচ্ছে, তদ্রূপ ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে বলা হচ্ছে যে জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি যে ভারত যাবেন, এটা যাওয়ার জন্য যেটা অনুকূল পরিবেশ দরকার, সেই পরিবেশটা এখনো তৈরি হয়নি বা সৃষ্টি হয়নি। ব্যাস, এই পর্যন্তই। তো এর মধ্যে আবার তারেক রহমান সাহেবের যারা বিরোধী পক্ষ বা যারা চান তারেক রহমান সাহেব ভারতে যান, ভারতে যাওয়ার পর ভারত তাকে শিকল দিয়ে আটকে ফেলুক। শিকল মানে কি, মায়ার বন্ধন, ভালোবাসার বন্ধন, গলায় মালা পরে আটকে পড়ুন। তারপর তার হাতে শেখ হাসিনাকে তুলে দিবেন। তারপর তাকে অনুরোধ করবেন যে আপনি আওয়ামী লীগের সেই নিষেধাজ্ঞা উঠে পড়ুন। আর আওয়ামী লীগের লোকজন শামীম ওসমানের নেতৃত্বে, জাহাঙ্গীর কবির সাহেব নানক এর নেতৃত্বে, বাহাউদ্দিন নাজমী সাহেবের নেতৃত্বে প্লেন ভরে ভরে লন্ডন, আমেরিকা থেকে হাজার হাজার লোক বাংলাদেশের এয়ারপোর্টে আসবে
কোটি কোটি মানুষ তাদেরকে অভ্যর্থনা জানাবে, আর বিএনপির লোক আর জামাতের লোক ঘরে শুয়ে শুয়ে লেবেন চুষ খাবে। এই যে এটা স্বপ্ন বিলাসী কল্পনা, এই কল্পনা যারা করেন তাদের বক্তব্য হলো তাকে ভারত যেতেই হবে। ভারতে না গেলে তিনি টাকা পাবেন কোথায়, ডিজেল পাবেন কোথায়, গ্যাস পাবেন কোথায়? এই মুহূর্তে তো বাজেটারি সাপোর্টের জন্য তার যে টাকা দরকার, অ্যাটলিস্ট $4 to $5 বিলিয়ন দরকার। সেই $4 থেকে $5 বিলিয়ন চীন তো তাকে দিচ্ছে না, একমাত্র ভারতই তাকে দিতে পারে। সৌদি আরবও তাকে দেবে না, কেউ দেবে না, কোনো বন্ধু নেই। IMF দেবে না, ওয়ার্ল্ড ব্যাংক কেউ দেবে না। অন্যদিকে যেটা IMF থেকে আমাদের পাওয়ার কথা সেটা তো আমরা পেলামই না। ইউনূস জামানাতে অর্থাৎ শেখ হাসিনার জামানাতে যেটা প্রায় $5 বিলিয়ন যেটা ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, যেটা 3টি কিস্তি দেওয়া হয়েছিল বা 2টো কিস্তি দেওয়া হয়েছিল, বাকি কিস্তি একটাও ইউনূস জামানাতে ছাড়ানো যায়নি। আর এই সরকারের আমলে সেই ঋণ চুক্তিটাই বাতিল করে দিয়ে বলছে ফ্রেশ ভাবে নতুন করে অ্যাপ্লাই করো। আর সেই নতুন অ্যাপ্লাই করা হয়েছে কিনা আমরা জানি না, তবে যে একটা রিপোর্ট দেখলাম সেটা হলো ওয়ার্ল্ড IMF ঋণের ভারে জর্জরিত 10টি দেশের তালিকা করেছে, তার মধ্যে বাংলাদেশও আছে। কখন যে আরো মন্দ রিপোর্ট এই ব্যাপারে চলে আসে আমরা বলতে পারি না। এইরকম যখন অবস্থা চলছে তখন সরকার পরিচালনা করার জন্য তার টাকা দরকার। আর ওই যে আওয়ামী লীগের যারা লোকজন, ভারতপন্থী যারা লোকজন, তারা বলছে যে এই সময় ভারত ছাড়া আসলে তাকে কেউ সাহায্য করতে পারবে না, এবং ভারত তাকে যে শর্ত দেবে, যে চুক্তি দেবে, সেটা অনুধাবন করে মেনে নিয়েই তাকে যেতে হবে। অন্যদিকে যারা ভারত বিরোধী শক্তি আছে বাংলাদেশে, তাদের বক্তব্য হলো আমরা না খেয়ে মরবো, দেখা হলো উটের চামড়া খাবো, জুতোর চামড়া আমরা সিদ্ধ করে খাবো। আমাদের আল্লাহ রসুলও তো একবার এরকম 6-7 বছর পরিবার পরিজন নিয়ে এরকম অবরোধের মধ্যে পড়েছিলেন। তারা সেই উটের চামড়া খেয়েছেন, তারপর জুতোর চামড়া সিদ্ধ করে তারপর তারা খুননিবৃত্তি নিবারণ করেছেন। তো পেটে পাথর বেঁধেছেন। তো সেরকম যদি হয় আমরাও সেই কাজ করবো। আমরা ভারতের কাছে কোনো অবস্থাতেই আমাদের আত্মমর্যাদা বিসর্জন দেব না। আমাদের ইমান আছে, ইয়াকিন আছে, আমল আছে। আমরা ফু দিলে অনেক কিছু হয়ে যায়। এরকম যারা একটা ইলুশন, হ্যালোসিনেশন এর মধ্যে যারা আছেন তাদের কথা আলাদা। এখন আমরা বাস্তবে আসি। বাস্তবে হলো যে প্রতিবেশী ভারত আমাদের বৃহত্তম প্রতিবেশী। আমাদের ট্রেড অ্যান্ড কমার্সের একটা বিরাট অংশ তাদের সাথে হয়, এবং আমাদের অনেকগুলো সফট পাওয়ার, সেই সফট পাওয়ারে ভারতের অংশগ্রহণ আছে। নেতিবাচক বলেন, ইতিবাচক বলেন, আমাদের সেনাবাহিনীর মধ্যে, পুলিশের মধ্যে, সিভিল সার্ভিসের মধ্যে, বিচার বিভাগের মধ্যে, তারপরে সিভিল সোসাইটি যেটিকে আমরা সুশীল সমাজ বলি, সেখানে পত্র পত্রিকায় সাংবাদিক থেকে শুরু করে একেবারে ভিক্ষুকদের মধ্যে ভারতের এজেন্ট আছে বলে অনেকে অভিযোগ করেন। তো কাজে এই সকল সফট পাওয়ার দিয়ে তার সঙ্গে সঙ্গে আবার প্রায় 4200 কিলোমিটারের বা 4300 কিলোমিটারের বিশাল সীমান্ত ওদের সাথে আমাদের আছে, এবং বাংলাদেশে একটি বৃহত্তম রাজনৈতিক দল, যে রাজনৈতিক দলে এই মুহূর্তে অ্যাটলিস্ট 40% তাদের সমর্থন রয়েছে এককভাবে, আওয়ামী লীগের। আর যদি কম্বাইন্ডলি ধরি যে আওয়ামী লীগ করে না কিন্তু বিএনপিকে এখন পছন্দ করছে না, জামাত করে না কিন্তু আওয়ামী লীগও করে না কিন্তু বিএনপি, এরকম সাধারণ যারা সরকার বিরোধী লোকজন রয়েছে প্লাস আওয়ামী লীগের, এই সংখ্যা হয়ে যাবে অলমোস্ট 70%। অর্থাৎ বিএনপির 35% ভোটার আছে, সেই 35% ভোটারের মধ্যে হাইয়েস্ট 10 to 15% ভোটার এখন বিএনপির প্রতি স্যাটিসফাইড, বাকি লোকগুলো হাপিত্তেশ করছে। জামাতের ধরেন ভোট আছে 10% to 11%, কেউ বলে 7%। জামাতের একটা বিরাট অংশ কিন্তু হ্যাপি না, এখন জামাতের ব্যাপারে হ্যাপি না, বিএনপির ব্যাপারে হ্যাপি না, তারা বিকল্প খুঁজছে। তো কাজেই একেবারে শেখ হাসিনাকে চায়,
আওয়ামী লীগের ফেরত এদের সংখ্যা 40%, আর সরকার বিরোধী যে শক্তি রয়েছে তাদের সংখ্যা আরো 30%। সব মিলিয়ে 70% লোক সরকার বিরোধী। কাজে এই যে সরকার বিরোধী বিশাল একটা গোষ্ঠী, সেই গোষ্ঠী বিদ্যুতের একটা নতুন সমস্যা হলে, তারপরে ডিজেলের সমস্যা হলে, এলপিজির সমস্যা হলে, টাকার সমস্যা হলে, ব্যাংকে গিয়ে টাকা না পেলে, এলসি করতে না পেলে, ঘুষ দুর্নীতি দেখলে, চাঁদাবাজি দেখলে একসঙ্গে হাউকাউ করে ওঠে। এবং এটা কোনো অবস্থাতেই প্রতিবেশী যদি এখানে ইন্ধন দেয়, অর্থাৎ তাদের হাতে যে সফট পাওয়ার গুলো আছে সেইগুলো, প্লাস ওই যে 40% আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা মানে জনগণমন, মানে আর কি বলবো, আর দ্বিতীয় অংশ বললাম না, ভারতের দিল্লির দাদারা যেভাবে বলবেন সেভাবে তারা চলবে, এর বাইরে তারা যাবে না। এই যে ডিফিকাল্টিজ গুলো, সেই ডিফিকাল্টিজ গুলো বর্তমান সরকারের জন্য একটা মানে যাকে বলা হয় বিরাট বোঝা হয়ে গেছে। তারা ভারতকে অ্যাভয়েডও করতে পারবে না, আবার ভারতের সঙ্গে সম্পর্ক নাকে খত দিয়ে করতে পারবে না। এখানে যে স্মার্ট নেগোসিয়েশন রয়েছে, সেই নেগোসিয়েশনে যেন কোনো অবস্থাতেই ভারতের সঙ্গে আলোচনার দরজাটা বন্ধ না হয়। তারেক রহমান সাহেব এখন যথেষ্ট বয়স হয়েছে তার, হি ইজ অ্যাবাউট 62 years old, যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায় একেবারেই নবীন। এই বাস্তব অবস্থাটা তাকে বুঝতে হবে। 2 নম্বর হলো যে এইরকম ডিপ্লোম্যাটিক লেভেলে সম্পর্ক করা, ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে বা এনি মানে যাকে বলা হয় ফরেন রিলেশন, এই রিলেশনের ক্ষেত্রে যেটা আউটস্ট্যান্ডিং হিস্ট্রি রয়েছে, চীনের সঙ্গে আমাদের যে সম্পর্ক সেটা সেই ফাহিয়ানের আমলে কেমন ছিল, কিংবা মগধে যখন রাজা বিম্বিসার ছিলেন, সম্রাট বিম্বিসার ছিলেন, তার ছেলে যখন সেই অজাতশত্রু ছিলেন, যখন গৌতম বুদ্ধ জীবিত ছিলেন, তখন এই মগধের সঙ্গে রাজনীতির সঙ্গে কি কূটনীতির সম্পর্ক জড়িত, কিন্তু আলেকজান্ডার যখন এসেছিলেন তখন এই নন্দ বংশের সঙ্গে তার কি সমস্যা ছিল, কি করে চাণক্য ক্ষমতা এলো, এই যে রাজনীতির একটা যাকে বলা হয় সূত্র, এই সূত্র কখনো পরিবর্তন হয় না। 5000 বছর আগে যেমন ছিল, 3000 বছর আগে তেমনই ছিল, 2000 বছর আগে যেমন ছিল, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমানাতে একই ছিল এবং এখনো সেম আছে। প্রধানমন্ত্রী আগে এই বিষয়টা বুঝতে হবে, জানতে হবে, টু দি পয়েন্টে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজে লেখাপড়া করে জানেন, বুঝেন, অথবা তার আশেপাশে যারা আছে তাদের মাধ্যমে এই পুরো জিনিসটি, এটা নিয়ে ছেলে খেলা করা যাবে না। কোনো অবস্থাতে এখানে ইগো দেখানো যাবে না, কোনো অবস্থায় এখানে মাথা নোয়ানো যাবে না। থিংস শুড বি হ্যান্ডেল ভেরি স্মার্টলি। সম্রাট আকবরের মতো মানুষকে ঈশা খানের মতো ছোট্ট একজন জমিদার তিনি কিন্তু সামাল দিয়েছিলেন কূটনীতির কারণে, অসাধারণ কূটনীতি, অসাধারণ বিদ্রোহ মানে বীরত্বের কারণে। তো সেই জিনিসটি যদি আমরা এই 2026 সনে এসে এলোমেলো করে ফেলি, একটা ক্ষুদ্র ভুল ইরানের জন্য কি পরিণতি ডেকে নিয়ে আসে, লিবিয়ার জন্য কি পরিণতি ডেকে নিয়ে আসে, ইরাকের জন্য, কিংবা ধরেন ইউক্রেনের জন্য। ছোট্ট ভুলটা শুরু হয়েছিল একেবারে ছোট্ট একটা জায়গা থেকে। রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ, আপনি দেখবেন এত ছোট, শুনলে আপনার হাসি পাবে। হুতিদের সাথে এখন সৌদি আরবের যে যুদ্ধ, এত ছোট। ফলে এখন ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে খুব সেন্সিটিভ জায়গা আছে। এখানে এমন কিছু ঘটেনি যে কারণে আলোচনার দ্বার বন্ধ হয়ে যাবে। আর এভাবে শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব করার জন্য উদারতা লাগে, বন্ধুত্ব করার জন্য কৌশল লাগে, বন্ধুত্ব করার জন্য উপহার লাগে, ভাইস ভার্সা লাগে। আপনাকে আমি দেব, বিনিময়ে আপনিও আমাকে দেবেন। সেই ভাইস ভার্সা না থাকলে ওয়ান সাইডেড বন্ধুত্ব হয় না। ভারতের কাছ থেকে আমরা কি পাবো আর ভারতকে আমরা কি দিতে পারি,
হোয়াট ক্যান উই ডু ইন্ডিয়া ফর ইন্ডিয়া, এই জিনিসগুলো আগে বুঝতে হবে। ভিখারির কোনো শর্ত থাকে না, পরাজিতের কোনো প্রার্থনা থাকে না, শুধু আত্মসমর্পণ। আর সমপর্যায়ে ছাড়া বন্ধুত্ব হয় না, ইকুয়াল ছাড়া বন্ধুত্ব হয় না। মাস্টারের সাথে মানে মাস্টার নয় প্রভুর সাথে দাসের কখনো বন্ধুত্ব হয় না। একমাত্র আল্লাহর সাথে, আল্লাহই বলছেন যে আমি তোমার মালিক, তুমি আমার দাস, আসো লেটস হ্যাভ এ ফ্রেন্ডশিপ। একমাত্র আল্লাহ ছাড়া এই সুযোগ আর তার বান্দাদেরকে কেউ দেয় নাই। সবাই একটু নির্বিষ হইলেও আপনাকে অবদমিত করার চেষ্টা করবে। কাজেই ভারতের সঙ্গে আপনি যে কোনো কিছু করবেন, করার আগে আপনি চিন্তা করেন 10 বার যে আমার কি আছে, কি দেওয়ার আছে, কি পাওয়ার আছে, এবং সে অনুযায়ী আপনার ডিপ্লোম্যাটিক চ্যানেল ঠিক করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।